পশ্চিম আকাশে হেলে পড়েছে। আলো এখনো গাঢ় নীল আকাশে তীব্রভাবে লেগে আছে, তবে হালকা সোনালি আভা চারদিকে ছড়িয়ে দিয়েছে। মির হাউসের ড্রয়িং রুমে সেই আভা এসে মিশেছে ভারী পর্দা আর গাঢ় কাঠের আসবাবপত্রে। ঘরে উপস্থিত সবাই কোনো না কোনো ভঙ্গিতে বসে আছে। জিন সবে মাত্র বাইরে থেকে ফিরে এসে নিজের নির্দিষ্ট চেয়ারে বসলেন, হাতে ধরা ঠান্ডা পানির গ্লাসে চুমুক দিলেন। তার পাশে গম্ভীর মুখে বসে আছে তার স্বামী আরেম আর তার দেবর। সামনের সোফায় হেলান দিয়ে বসে আছে জাঙ্কুক, কিন্তু তার জ্বর শক্ত হয়ে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে একটু আগের ঘটনার উত্তাপ এখনো তার শরীর থেকে যায়নি। জাঙ্কুক একবার তার মায়ের দিকে তাকালো, তারপর কাজের বুয়ার হাত থেকে কাপ নিল চায়ের কাপটা। দৃষ্টি সরল তার বাবার দিকে। বিস্মিত চোখে সে বাবাকে পরখ করতে লাগলো। তার চেয়ে কি তার বাবা বেশি সুদর্শন? মনে মনে হিসাব করলো। হ্যাঁ, স্বীকার করতেই হলো, বাবা আসলে তার চেয়ে ফর্সা। বয়স হলো, চেহারায় সৌন্দর্য আছে, কিন্তু তাই বলে তার প্রেয়সী গিয়ে তার বাবা কোলে উঠবে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। জিন তীক্ষ্ণ নজরে ছেলের চেহারা লক্ষ্য করলেন। চোখে ভাঁজ পড়া ভ্রুতে রাগ জমে আছে জাঙ্কুকের। এক ছটকা কাশির শব্দ করে তিনি বললেন, এভাবে তোমার বাবাকে দেখছো কেন? আবার কি নিয়ে রেষারেষি শুরু হলো দুজনের মধ্যে? জাঙ্কুক এবার সোজা মায়ের দিকে তাকালো। চোখে কোনো ভনিতা নেই, সরাসরি গলায় বলল, আম্মা, তোমার স্বামীকে একটু সামনে রাখো। হুটহাট যাকে তাকে কোলে নিতে বারণ করো, এতে আমার লোকসান হয়। জিনের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এমন কথা শুনে। তিনি কড়া দৃষ্টিতে স্বামীর দিকে তাকালেন। আরেক তৎক্ষণাৎ ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, তোমার ছেলে উল্টো পাল্টা বলছে। বিশ্বাস করো, আমি কিছুই করিনি। আমাকে ফাঁসাচ্ছে তোমার ছেলে। দেখো, আমি ওর নাম মামলা দেব। আমার হয়ে তুমি কেসটা লড়ো প্লিজ। জাঙ্কুক দাঁতে দাঁত পিষে গর্জে উঠল, কেস আমি দেব তোমার নামে। আম্মা, তুমি আমার হয়ে লড়বে। এই দৃশ্য দেখে জাঙ্কুকের চাচা হাহাকার করে উঠলেন, থাম তোরা, মাথা কি খারাপ হয়ে গেছে? তুই বাবা ছেলে একে অপর নামে কেস করতে চাইছিস? ভাবে যে ক্রিমিনাল লয়ার সেটা ভুলে গেছিস? কথাটা শুনে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল দুজন। বাবা ছেলে দুজনে একে অপরের দিকে তাকালো, আশ্চর্যজনকভাবে একই সঙ্গে হতাশ মুখে। দুজনে গম্ভীর ভঙ্গিতে সোজা হয়ে বসলো, যেন কিছুই হয়নি। ঠিক তখনই সিঁড়ি থেকে নেমে এলো লিজা, তে আর রোজি। সেই ঘটনার পর থেকে লিজার ঘরে গুটিসুটি মেরেছিল তে, কিন্তু বিকালের আলো ফিকে হয়ে আসছে। এখন আর দেরি করলে ফিরতে রাত হয়ে যাবে, তাই তারা নিচে নামলো। নামার সময় তের চোখ পড়লো আরেমের উপর। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এখন নিজের স্ত্রীর কাছে যেন একেবারে বিড়াল হয়ে আছেন। এটা তের কাছে নতুন অভিজ্ঞতা, যাকে টেলিভিশনে সর্বদা গম্ভীর কঠোর ভঙ্গিতে দেখা যায়। তিনি যে স্ত্রীর সামনে এভাবে নমনীয় হতে পারেন সেটা যেন বিশ্বাসই করতে পারছিল না। তাদের আসতে দেখে জিন দৃষ্টি ঘোরালেন। তিনি মৃদু হেসে উত্তর দিল, তোমার নাম তে না? তে মাথা নিচু করে ধীরে ধীরে বলল, জি আন্টি। জিন জিজ্ঞাসা করলো, চলে যাচ্ছ? যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। কিছুক্ষণ চুপ করে গভীরভাবে তাকিয়ে রইলেন জিন। তে অস্বস্তিতে মাথা আরো নিচু করে ফেললো। এদিকে জাঙ্কুকের ভুঁড়ির মাঝখানে কুচকানো ভাঁজ পড়ে গেল। তার চোখ মুখ হেসে উঠল। ধীরে ধীরে সে বাবার কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার হিটলার বউ আমার প্রেয়সীর দিকে এভাবে তাকাচ্ছে কেন? তার নজর ভালো মনে হচ্ছে না, সাবধান করে দিও। আরিন কটমট করে তাকালেন ছেলের দিকে, কিন্তু মুখে কোনো কথা বললেন না। রোজি আর তে বিদায় নিয়ে চলে গেল দরজার বাইরে। জাঙ্কুক তাদের যাওয়ার দিকেই তাকিয়ে রইল। চোখের গভীরতা যেন ডুবে যাচ্ছে তের ছায়া। তার ঠোঁটের কোণে ফুটলো এক রহস্যময়ী বাঁকা হাসি। মির হাউসের মূল দরজা পেরিয়ে বাইরে আসতেই তে আর রোজি থমকে দাঁড়িয়ে গেল। সামনে থেকে হেঁটে আসছে বেগম। মা বাপ পদক্ষেপে এগিয়ে আসছে, চোখ দুটো ধারালো, যেন কারো ভেতরটা বিদ্ধ করে দিতে পারে। তাকে দেখেই তের বুকের ভেতর কেমন যেন একটা হালকা অস্বস্তি লাগলো। পাশে রোজি অবাক হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে এগিয়ে আসছে নিজের স্বভাব সুলভ নিলুপ্ত ভঙ্গিতে। সাদা শার্টের হাতা গোটানো, চোখে ক্লান্ত অথচ কঠিন দৃষ্টি। তার চোখ আটকে রইল তের মুখে কয়েক মুহূর্তের জন্য, কিন্তু ঠোঁটে কোনো ভঙ্গিমা নেই। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার সোজা ভিতরে চলে গেল। রোজি পেছন ফিরে তাকিয়ে রইল তার চলে যাওয়া পর্যন্ত। আলো ছায়ার ফাঁক হয়ে বেগমের অবয়ব মিলিয়ে যেতে লাগলো ধীরে ধীরে। তারপর ফিসফিস করে তের দিকে তাকিয়ে বলল, এইটা আবার কে? জাঙ্কুকের বড় চাচার ছেলে বেগমের। রোজি ফুরুকুসকে আবার সেদিকে তাকালো। এই নাম তো কখনো শুনিনি, শুনবি কিভাবে? সে একজন ডাক্তার, রাজনীতি পছন্দ করে না, তাই সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখে। এই গম্ভীর লোকটা ডাক্তার, এত রাগ নিয়ে রোগীদের চিকিৎসা করে কিভাবে? আমার তো মনে হয় রোগীদের থাপ্পায় থাপ্পায় সুস্থ করে দেয়। এই কথা শুনে দুজনেই হাসিতে ফেটে পড়লো। তে একটু হেসে নুয়ে পড়লো, আর রোজির চোখ মুছতে মুছতে লাগলো, তুই আসলে একটা পাগল। হাসি রেশ কাটতে না কাটতেই তারা গেট পেরিয়ে বাহির হয়ে গেল। দুজনের বাসার পথ আলাদা। রোজি একটা রিক্সা থামিয়ে উঠে চলে গেল। তে
তে একটু হেঁটে সামনের গলি থেকে রিক্সা নেবে ভেবে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ তার সামনে এসে থামলো কয়েকটা কালো গাড়ি। গর্জে উঠলো ইঞ্জিন, মুহূর্তেই চারপাশ যেন থেমে গেল। তে এক ঝলকে চিনে ফেললো এগুলো জাঙ্কুকের গাড়ি। তার বুকের ভিতর ধরপড় শুরু হলো, কণ্ঠ শুকিয়ে গেল। সে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিল। মনে মনে প্রশ্ন করলো, কিছুক্ষণ আগেই তো মির হাউসে ছিল, এত দ্রুত এখানে এলো কিভাবে? তার ভাবনার মাঝে সামনের গাড়ির দরজা খুলে গেল। ভিতরে বসে আছে জাঙ্কুক, কালো শার্টের হাতা গোটানো, পায়ের উপর পা তুলে বসা, চোখে কালো চশমা, তার চুলগুলো হাওয়ায় একটু একটু দুলছে। ভঙ্গিটা শীতল অথচ তার কাছে ভয়ঙ্কর। তেজ চোখ এক মুহূর্তের জন্য থমকে গেল তার দিকে। নিজের অজান্তেই ঘাড় হালকা কাত হয়ে গেল। আবার দ্রুত মাথা নাড়িয়ে নিজেকে সামনে নিল। ড্রাইভার নেমে এসে ভদ্র ভঙ্গিতে বলল, গাড়িতে উঠুন ম্যাম। তে দাঁড়িয়ে রইল এক জায়গায়, ভিতরে ভিতরে দৌড়ে পালাতে চাইছে, তবু পা নড়ছে না। বাসার সবাই ছিল বলে তখন বেঁচে গেছে, নইলে নিশ্চিত কানে ধরে উঠবস করতে হতো। হঠাৎ জাঙ্কুক ভেতর থেকে গর্জে উঠল, আপনাকে কি আমার আলাদা করে ইনভাইট করতে হবে? তে ধক করে উঠল। সে দ্রুত ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করলো। ঠিক তখনই আবার সেই কণ্ঠস্বর কানে এলো, জিও জাঙ্কুক। সব কিছুতে কিন্তু দুবার অপশন দেয়, তৃতীয়বারে অ্যাকশন নেয়। তের পা জমে গেল, নিঃশ্বাস গলায় আটকে গেল। ধীরে ধীরে ঘুরে তাকালো গাড়ির ভিতর। জাঙ্কুক আগের ভঙ্গিতেই বসে আছে, কিন্তু এবার মাথাটা সামান্য কাত করে তাকিয়ে আছে তের দিকে। ঠোঁটের কোণে অদ্ভুত কঠিন হাসি। দু আঙুল তুলে ইশারা করলো কাছে আসতে। বাধ্য হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো তে। বুকের ভেতরে ঢাকের মতো বাজতে লাগলো হৃৎপিণ্ড। অবশেষে সে গাড়ির কাছে গিয়ে একটু দাঁড়িয়ে থেকে ভারী শ্বাস নিয়ে আস্তে করে ভেতরে ঢুকে বসলো। গাড়ি চলতে শুরু করলো। ভিতরে নীরবতা। জাঙ্কুক কোনো কথা বলল না, শুধু সোজা সামনে তাকিয়ে শক্ত হয়ে বসে রইল। তে কয়েকবার আর চোখে তাকালো তার দিকে, আবার তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। তারপর সেও সোজা সামনে তাকিয়ে রইল। তবে সে বুঝলো না জাঙ্কুক সামনের আয়না দিয়ে বারবার তাকিয়ে দেখছিল। এইদিকে ওয়াশরুম থেকে বের হয়ে বগম তলে দিয়ে মুখ মুছলো। তারপর তার চোখ গেল বুক শেষের দিকে, তারপর টেবিলের দিকে, সেখানে রাখা একটা ছোট প্যাকেট। সে নিঃশ্বাস নিয়ে এক মুহূর্তে চোখ বন্ধ করলো, মাথাটা সামান্য উঁচু রাখলো, যেন নিজেকে কিছু বোঝাচ্ছে। অতঃপর দরজার কাছে গিয়ে হালকা গলায় ডাক দিল। সাথে সাথে কাজের লোক ভিতরে আসলো। তার হাতে চকলেটগুলো দিয়ে বগম বলে উঠলো, এগুলো যেন লিজাকে দিয়ে দেয়। লিজা চকলেটগুলো পেয়ে থমকে গেল। বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি গরম হয়ে উঠলো। মনে পড়লো গতকাল বগম ওর চকলেট খেয়ে ফেলে কতটা চেঁচামেচি করেছিল। তবে কি বগম ভাই সেটা শুনে ফেলেছে? অন্যদিকে গাড়ি এসে থামলো মিরপুর 11-র এক নিঃশব্দ গলিতে, তের ভবনের সামনে। তে শেষবারের মতো জাঙ্কুকের দিকে তাকালো। বিস্মিত চোখে খেয়াল করলো জাঙ্কুক এখন আগের ভঙ্গিতেই বসে আছে, ঠান্ডা নিশ্চুপ, একদম অচঞ্চল। চালক গাড়ি থেকে নেমে এসে ধীরে দরজা খুলে দিল। দেব একটা কাঁধে নিয়ে ওড়নাটা একটু গুছিয়ে নিয়ে নামার জন্য পা বাড়াতেই হঠাৎ বিদ্যুতের মতো জাঙ্কুকের হাত তার কবজি চেপে ধরলো। চমকে উঠলো তে। তার নরম শরীরটা হঠাৎ করে কেঁপে উঠলো। আতঙ্ক আর বিস্ময় চোখ বড় বড় হয়ে গেল। ঘুরে তাকাতেই দৃষ্টি আটকে গেল জাঙ্কুকের গভীর গাঢ় বাদামি ঘন পাপড়িযুক্ত চোখের সাথে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি কি হয়েছে, কিছু বলবেন? জাঙ্কুক এক মুহূর্তে কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল সেই কোমল ভীত চোখের দিকে। তীর মুখে সরল ভঙ্গিমায় সেই নরম গাল আর নাজুক দৃষ্টিতে এক অদ্ভুত মাদকতা ছিল, যা মুহূর্তের জন্য জাঙ্কুকের সমস্ত রাগকে বরফে গলিয়ে দিতে চাইল। মনে হলো এই মেয়েটার দিকে তাকালে তার সমস্ত কঠোরতা, সমস্ত অভিমান ভেঙে যাবে। কিন্তু পর মুহূর্তে সেই ঘটনাটা মনে পড়তে জাঙ্কুকের চোখে আবারও আগুন জ্বলে উঠলো, চোয়ার শক্ত হয়ে উঠলো, কপালের শিরাগুলো টান টান হয়ে উঠলো। সে ধীরে ধীরে ঝুঁকলো তের কাছে, দাঁত কিরিমির করে ফিসফিস করে বলল, আজকে প্রথম এই ভুল করেছিস, তাই ছেড়ে দিলাম, কিন্তু এরপরে যদি আর কখনো এমন হয় মনে রাখিস, শুধু আমার দুইটা কুকুর না, পুরো শহরের কুকুরকে তোর বিছানায় লেলিয়ে দেবো। কথাটা মাথায় ঢুকিয়ে নে, জানো? ভয় গলা শুকিয়ে এলো তের, ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নিল, চোখ পিটপিট করতে লাগলো, যেন কিছু বলতে চাই, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না। জাঙ্কুক হঠাৎ হাতটা ঝটকা মেরে ছেড়ে দিল, কঠিন স্বরে বলল, যাও এখন, কুইক। এক মুহূর্ত দেরি করলো না তে, হুড়মুড় করে গাড়ি থেকে নেমে এক দৌড়ে ভিতরে ঢুকে গেল। হাওয়ার সাথে তার পায়ের শব্দ মিলিয়ে গেল। জাঙ্কুক চুপচাপ বসে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ভুরুকুচকে নিজেকে নিজে বিড়বিড় করে প্রশ্ন করলো, আমাকে ভয় পেল নাকি কুকুরকে? যিশু রান্নাঘরে ব্যস্ততার মধ্যে আছে। রান্নাঘর থেকে হালকা সুবাস ছড়িয়ে পড়েছে পুরো ঘরে। ঠিক তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খোলার সাথে সাথে ভেতরে ঢুকলো তে। মুখটা পুরো ভার করা, চোখে মুখে অস্থিরতা, পা থেকে জুতা খুলে ফেলে দিলে এক পাশে, এমনকি
ছুঁড়ে মারা বললেও কম বলা হবে। জিসুর ভুরু কুঁচকে গেল। কতবার বলেছি জায়গার জিনিস জায়গায় রাখবি। তোর ভাইয়ের এসব একদমই পছন্দ না, দেখলেই রাগ করে জানিস না। তে শুকনো গলায় উত্তর দিল, জানি, জানিস কিন্তু শুনিস না। সমস্যা কি তোর? সারাদিন বাইরে থাকলে হাসি খুশি, আর বাসায় পা রাখলে মুখ পেঁচার মতো হয়ে যায় কেন? কথাগুলো তেয়ের কানে ঢুকলো ঠিকই, কিন্তু তার ভিতরের জ্বলন্ত আগুনটা আরো দ্বিগুণ হলো। সে রাগে চোখ বড় বড় করে কটমট করে তাকালো বোনের দিকে। আজকের দিনটা তার জন্য একদমই সহজ ছিল না। সকাল থেকে একটার পর একটা ধকল গেছে তার উপর দিয়ে। তার উপরে সেই জাঙ্কুকের কুকুরের দৌড়ানি, তারা কথা আর হুমকি সব মিলিয়ে মাথাটা যেন ফুটতে থাকা প্রেসার কুকার। আর এখন যিশু ছোটখাটো বকা শুনে সে ফেটে পড়েছে যেন। রুমে ঢুকে ব্যাগটা ধাপ করে ছুঁড়ে মারলো বিছানায়। তারপর ঝটকা দিয়ে ওড়নাটা খুলে ফেললো। মুখ ধরপড় করছে, রাগে শ্বাস ভারী হয়ে উঠছে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগলো। যিশু চুপ করে দাঁড়িয়ে থেকে একটু নরম গলায় বলল, ট্যাস পরে দেখাইস, মাকে বিরক্ত চলে যাচ্ছে, আগে নামাজ পড়ে নে। তে বিরক্ত হয়ে তাকালো বোনের দিকে। কোনো উত্তর দিল না, সোজা হাঁটা দিল ওয়াশরুমের দিকে। গিয়ে দরজায় এমন জোরে লাথি মারলো যে শব্দে ঘর কেঁপে উঠলো। তারপর ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পরই বের হয়ে এলো ভেজা মুখে। হাত মুখ মুছে নিয়ে হিজাব মাথায় চুপচাপ দাঁড়িয়ে গেল জায়নামাজে। এমন সময় আবার কলিং বেল বেজে উঠলো। যিশু ছুটে গিয়ে দরজা খুলে দিল। যিশুর হাজবেন্ড ফিরেছে অফিস থেকে। এদিকে নামাজ শেষ করে তে হাঁটু ভাঁজ করে বসে পড়লো। টেবিলে রাখা বিস্কুটের বয়ামটা টেনে নিয়ে খুলে একটার পর একটা বিস্কুট খেতে শুরু করলো, যেন তার সমস্ত রাগ, অভিমান, কষ্ট সব বিস্কুটের উপর ছাড়ছে। অথচ এই মেয়েকে মাসে একটা বিস্কুটও জোর করে খাওয়ানো যায় না, আর আজ সে একাই বয়াম শেষ করবে। এসে রান্নার ঘর থেকে এসে বয়ামটা হাত থেকে কেড়ে নিয়ে বিরক্তি গলায় বলল, নিজের উপর অত্যাচার বন্ধ কর, আমি নুডলস রান্না করেছি, নুডলস খা। তে কিছুক্ষণ নীরব রইল। তারপর হঠাৎ তার হাত পা ছুড়ে দিয়ে অদ্ভুত ভঙ্গিতে আম্মু বলে চেঁচিয়ে উঠল। তার চিৎকার প্রতিধ্বনিত হলো পুরো ঘরের দেয়াল জুড়ে। পরের দিন ক্লাস শেষে ক্যাম্পাসের ভিতরে যেন ক্রান্তির হাওয়া ভেসে বেড়াচ্ছে। 5-6 জোড়া পা ধীরে ধীরে গার্ডেনের পাশে সিঁড়ির দিকে এগিয়ে আসে। ভিতর সবাই ক্লান্ত, তবুও মুখে হাসি ঠাট্টার রেশ লেগে আছে। কিন্তু শুধু তেয়ের ক্ষেত্রে বিপরীত। তার চোখে মুখে অদ্ভুত গাম্ভীর্য, যেন কোনো গভীর ভাবনায় ডুবে গেছে। জেনি তেকে এভাবে চুপ থাকতে দেখে আর নিজে থাকতে পারলো না। কি হলো আবার তোর? মুখটা এমন বাংলা প্যাঁচার মতো করে রাখছিস কেন? তে চুপ রইল, কোনো সাড়া দিল না। হঠাৎ তের নাকে এসে লাগলো এক গুচ্ছ ফুলের তীব্র ঘ্রাণ। সে ভুরু কুঁচকে ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনের দিকে। পাশের ফুলের গাছগুলোতে ফুটে আছে সাদা বেলি ফুল। আস্তে আস্তে উঠে গিয়ে তে হাত বুলিয়ে দিল ফুলের পাপড়িতে। চোখ বন্ধ করে নাকটা কাছে নিয়ে সুবাস নিল। দূর থেকে তামিম এক মনে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে। কিছুক্ষণ দ্বিধা কাটিয়ে সে এগিয়ে গিয়ে বসলো তের একটু পাশে। উল্টো দিকে ধাপে, তুমি ফুল পছন্দ করো? ফুল কে না পছন্দ করে? ফুল বলতে সবই আমার পছন্দ। তামিম ঠোঁটে এক রাশ হাসি আনলো। মনে মনে নিজেকে বলল, তুমি ফুলের চেয়েও সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। তে তার মুখের ভঙ্গি খেয়াল করলো, কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, হাসছো কেন? আমি হাসার কথা বলেছি কিছু? অতবার সাথে সাথে ছেলেটার মুখটা বন্ধ হয়ে গেল। তের বান্ধবী বলে উঠলো, তারা ফুচকা খাবে। তে সহ তার বান্ধবীরা গেল ফুচকালা মামার ওখানে। গিয়ে দেখলো তার ছেলে ফুচকা বানাচ্ছে, সেই মামাটা নাই। তার ফুচকা বানাতে বেশ সময় লাগছে দেখে তে নিজেই বলল, আমাদেরটা আমরা নিজেরাই বানিয়ে নেব। ছেলেটাও আর বাধা দিল না। ঠিক তখনই জাঙ্কুকের চকচকে কালো গাড়িগুলো এসে থামলো গেটের পাশে। গাড়ি থেকে নামে জাঙ্কুক চারপাশে তাকালো একবার। লিজাদের দিকে দৃষ্টি যেতেই জাঙ্কুক প্রথম সাধারণ ভঙ্গিতে এগোচ্ছিল, কিন্তু পরের দৃশ্যটা দেখে তার চোখ মুখ শক্ত হয়ে গেল। এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এবার ঠোঁটে এক অদ্ভুত বাঁক এনে ব্যঙ্গাত্মক হাসি দিল। তেকে শাস্তি দিতে গেট থেকে আসা সকল ছাত্রছাত্রীদেরকে ডেকে অদ্ভুত ভঙ্গি করে হাত নেড়ে বলল, এদিকে শোনো সবাই, তোমাদের জন্য ফ্রি ফুচকার অফার আছে। যাও ফ্রি ফুচকা খেয়ে আসো। সবাই যাও। মুহূর্তে ছাত্রছাত্রীদের ভিড় জমে গেল। ভিড় দেখে তে স্তব্ধ হয়ে গেল। সবে সে বানিয়ে দিয়েছিল লিজা আর রোজির প্লেট, এখন চারপাশ থেকে হাত এগিয়ে আসছে। ছোট ছেলেটা একেবারে দিশেহারা হয়ে তার দিকে তাকালো। তে খুব মায়া হলো। এক ঢোক গিলে আবার হাত লাগালো। একের পর এক বানাতে শুরু করলো। জাঙ্কুক পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে, চোখে কালো চশমা। তার ঠোঁট থেকে বের হলো কটাক্ষ ভরা স্বর, আহা কি দৃশ্য! জিউন জাঙ্কুক মীরের প্রেয়সী হয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে। বাহ, চমৎকার! সেই ভিড় লক্ষ্য করে জাঙ্কুক সবিনকে ঠোঁট বাঁকিয়ে দৃঢ় স্বরে বলল, বুঝলি সবিন, বাঙালি জাতি বড়ই অদ্ভুত। ফ্রিতে বিষ দিলেও নিতে লাইন ধরবো। ঠিক বলেছেন ভাই। যখন দেখতে পেল তে আর সামাল দিতে পারছে না, হাঁপিয়ে উঠেছে, তখন ভাবলো
সে যেটা চেয়েছে হয়েছে। তারপর গটগট শব্দ করে এগিয়ে এলো জাংকুক। তের হাতে থাকা ফুসকার পেট কারোর দিকে দেবার আগে সামনে এসে হাত বাড়িয়ে দিল তার দিকে। মুহূর্তেই তের বুক ধক করে উঠল। লিজা, রোজি আর জেনি তিনজনই স্তব্ধ। জাংকুকের চোখ এখন লাল হয়ে উঠেছে, ক্রোধে টকবক করছে। ভার্সিটির দিনটা প্রায় শেষ হয়ে এসেছে। করিডোরগুলোতে এখন আর তেমন ভিড় নেই। ছাত্রছাত্রীরা ইতিমধ্যে বাসায় ফিরছে। চারদিকে এক অদ্ভুত শান্ত পরিবেশ, কিন্তু সেই শান্ত পরিবেশের মাঝেই কমন রুমের ভিতরে যেন চাপা ঝড় বইছে। কমন রুমে ঢুকলেই বোঝা যায় ভিতরে কেমন গুমুট ভাব। দরজা বাইরে থেকে গার্ডরা পাহারা দিচ্ছে। জাংকুক ধীরে ধীরে হাঁটতে শুরু করলো। এক এক করে চারজন মেয়ের সামনে গিয়ে দাঁড়াচ্ছে, যেন প্রত্যেকে আলাদা করে মাপছে। প্রথমে তের সামনে এসে থামলো, পরবর্তীতে লিজার সামনে কঠিন দৃষ্টিতে তাকালো, তারপর রোজি, জেনি, সবাই মাথা নিচু। হঠাৎ কাঠের মতো শক্ত গলায় বলে উঠল জাংকুক, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। কণ্ঠে প্রচণ্ড ব্যঙ্গ। মীর পরিবারের নাম জড়িয়ে আজ রাস্তায় ফুসকার ব্যবসা পাতিয়ে বসেছে। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। এখন তোদের কি শাস্তি দেওয়া উচিত বলতো? কেউ মুখ খুলল না, সবাই ভয়ে মাথা আরো নিচু করে দাঁড়িয়ে রইল। জাংকুক এবার ধীরে ধীরে গিয়ে বসলো। টেবিলের উপর লাফ দিয়ে উঠে দু পা ঝুলিয়ে, চোখে জ্বলন্ত আগুন। এক মুহূর্তে চুপ করে থেকে ঠান্ডা অথচ কঠিন সুরে বলল, কান ধর। তার কথায় তে বাদে বাকিরা হক চকিয়ে মাথা তুলল। জাংকুক কি সত্যিই বলল এই বয়সে কান ধরতে হবে তাদের? কিন্তু সে আবার গর্জে উঠল, দাঁড়িয়ে আছিস কেন, শুনতে পাসনি? ডুয়েট। তিনজন দ্রুত কান ধরলো। সবাই ভাবলো তে হয়তো প্রতিবাদ করবে, কিন্তু অবাক কাণ্ড, সে একটু দেরি করলো না। মাথা নিচু করে সেও কান ধরলো, এমন ভঙ্গিতে যেন এর আগে বহুবার এমনটা করেছে। এমনকি জাংকুকও খানিকটা অবাক হলো। হৃদয় এক মুহূর্তের জন্য থেমে গেল, চোখ আটকে গেল তেয়ের দিকে। মাথা নিচু, কান ধরার নিঃশব্দ, কিন্তু মুখে এক অদ্ভুত সরলতা। জাংকুক কণ্ঠে রুক্ষতা টেনে বলল, 20 বার কান ধরে উঠবস করবি, একটাও যেন কম না হয়, কুইক। জাংকুকের কথা শেষ হতে না হতেই তে উঠবস শুরু করলো। তের মাথা নিচু, শরীর নিস্তেজ, তবুও অনায়াসে আদেশ পালন করছে। তাকে উঠবস করতে দেখে বাকিদের চোখ আরো বিস্ফোরিত হয়ে গেল। জাংকুকের বুক কেমন অদ্ভুত কেঁপে উঠল। তার রাগ হঠাৎ কিছুটা থেমে গেল। চাপা যন্ত্রণার মতো কিছু অনুভব করতেই সে বুকের উপর হাত চেপে ধরলো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তারপর মুখ ফিরিয়ে নিল। তে 20 বার শেষ করে আবার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। জাংকুক এবার নরম কণ্ঠে বলল, নেমে এসো। তে চুপচাপ নেমে এলো, কিন্তু লিজা একটু নড়তেই হঠাৎ বজ্রপাত কণ্ঠে চেঁচিয়ে উঠল, জাংকুক, তোদের নামতে বলেছি, আমার কথা অমান্য করেছিস, তোদের শাস্তি দ্বিগুণ করে দেওয়া হলো, 40 বার। জাংকুক কায়, সবিন আর ইউজনের দিকে তাকিয়ে বলে উঠল, একবার যেন কম না হয়, গুনে রাখবি, না হলে আরো বাড়িয়ে দিব। অতঃপর কোনো পূর্বাভাস ছাড়াই তের হাত শক্ত করে ধরে বাইরে বেরিয়ে গেল। পেছনে রইল অসহায় 3 জন মেয়ে। তারা একে অপরের দিকে তাকালো, চোখে মুখে আতঙ্ক। শেষমেশ মেনে নিয়ে কান ধরে উঠবস শুরু করলো। আর তা দেখে জাংকুকের 3 পাণ্ডব মুখ টিপে হাসতে লাগলো। দৃশ্যটা যেন তাদের কাছে বিনোদন ছাড়া কিছুই নয়। বোটানিক্যাল গার্ডেনের পাশ ঘেঁষে গাড়ি এসে দাঁড়ালো একটা লেকের সামনে। চারপাশে বাতাসে এক ধরনের স্নিগ্ধতা, অথচ গাড়ির ভেতরটা গুমট নীরবতায় ভরে আছে। রোদের আলো লেকের পানিতে চিকচিক করে পড়ছে। সেই আলো প্রতিফলিত হয়ে জানালার কাছে এসে পড়লো। হঠাৎ আলোটা তের চোখে লাগতেই সে ভুরু কুঁচকে নিল। ঠোঁট শক্ত হয়ে গেল। চোখে মুখে সেই সামান্য অস্বস্তি এড়িয়ে যায়নি জাংকুকের দৃষ্টি। জাংকুক তার চোখের সানগ্লাস খুলে ধীরে ধীরে তাকালো তের দিকে। তে আজকে অন্য দিনের মতো কোনো প্রতিবাদ করেনি, না আছে কোনো রাগ, এমনকি একটুখানি তের মুখে হাসিও নেই। পুরোপুরি গম্ভীর, যেন প্রাণহীন। এমন দেখে দেখে জাংকুকের বুকের ভেতর যেন কেউ পাথর ছুঁড়ে মারলো। এক অদ্ভুত চাপা যন্ত্রণা বুকে চেপে ধরলো। ড্যাশবোর্ড থেকে একটা পানির বোতল টেনে নিয়ে ঢাকনা খুলে তের দিকে বাড়িয়ে দিল। কোনো ভয়তা না করে হাত বাড়িয়ে দিল তে। তার দিকে না তাকিয়ে নিঃশব্দে বোতলটা হাতে নিল। চুপচাপ পানি খেয়ে আবার জাংকুকের কাছে বোতলটা ফিরিয়ে দিল। জাংকুক এই মুহূর্তে সেই স্পর্শকাতর বোতলটা দেখতে লাগলো। তারপর নিজের ঠোঁটে সামান্য চেপে এক চুমুকে নিজে বাকি অর্ধেক শেষ করে ফেললো। বোতলটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে হাতের উল্টো পিঠে নাকটা ঘষে নিল। তের দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, এই আল্লাহর বান্দি, এই তাকাও আমার দিকে। তে সরাসরি সামনে তাকিয়ে আছে, যেন এই পৃথিবীতে কিছুই নেই, শুধু সামনের পানির ঢেউ দেখছে। তার পলকও পড়ছে না। জাংকুকের ভেতরটা হঠাৎ জ্বলে উঠলো। তার কণ্ঠ ভারী হয়ে এলো, আমি আমার দিকে তাকাতে বলেছি তে। তে একবার গলার ভেতর শুকনো ঢুক গেলে ফেলো। তারপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে জাংকুকের দিকে তাকালো। সোজা চোখে চোখ রেখে দিল তার। জাংকুক অনেকক্ষণ তের দিকে তাকিয়ে রইল। ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তে কোনো ভ্রুক্ষেপ ছাড়াই ফিসফিস করে বলল, কিছু না।
তাহলে এমন চুপচাপ হয়ে আছো কেন? তে দৃষ্টি সরিয়ে জানলার বাইরে তাকালো, ঠান্ডা স্বরে বলল, এমনি। জাংকুকের বুকে মনে হলো হাতুড়ি দিয়ে কেউ পেরে গাচ্ছে। শুধু ঠোঁটের কোণে শক্তি জমালো, কণ্ঠে সামান্য রাগ মিশে গেল। আল্লাহর দুনিয়ায় এমনি বলে কিছু নেই, এমনির একটা কারণ থাকে। কি হয়েছে সেটা বলো। এ তবুও চুপ, কোনো উত্তর দিল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। রাস্তার গাছপালার ভেতর দিয়ে হাওয়া বইছে, তার চোখে এক ধরনের শূন্যতা। জাংকুক ভিতরে ভিতরে দ্বন্দ্বে পড়ে গেল। আমি কি খুব বেশি রুড হয়ে গেলাম? একটু বেশি রুড বিহেভ করেছি, নাকি আসলে ওর ভেতর অন্য কোনো কারণ আছে? অতঃপর গভীর নিঃশ্বাস ফেলে একটু নরম কণ্ঠে বলল, বাসায় যাবে? তে ধীর স্বরে উত্তর দিল, হ্যাঁ। জাংকুক এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর স্টারিং ঘুরিয়ে গাড়ি মোড় নিল তের বাসার রাস্তার দিকে। জাংকুক তার প্রিয়সের এমন রূপ আজ প্রথম দেখলো। রাত তখন 3টার কাছাকাছি, বাইরের দুনিয়া নিস্তব্ধ, চারপাশে যেন অচেনা শূন্যতার ভার। তের চোখে ঘুম নেই, বারবার চেষ্টার পরও চোখের পাতা এক হচ্ছিল না। মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা। আজকের দিনের ঘটনাগুলো বারবার মাথায় ভেসে আসছে। সে চেয়েছিল আজ যেন কোনো বিপত্তি না ঘটে, কোনো তামাশা না হয়, কিন্তু ভাগ্য, সে আবারও অঘটন ঘটিয়ে ফেলল। শুধু সে একাই শাস্তি পেল না, তার বান্ধবীরাও পেল। তার ভিতরে অপরাধ বোধ কাজ করছে। সে পাশে রাখা ফোনটা তুলে নিল। সারা সন্ধ্যা থেকেই ফোন বন্ধ ছিল, এটা তার পুরনো অভ্যাস। মন খারাপ হলে সে নিজের সাথে নিজের পৃথিবীতে ডুবে যায়, বাইরের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকি জাংকুকের একটা ছবি বের করলো। অফ হোয়াইট স্যুট পরা, কালো গাড়ির পাশে অদ্ভুত ভঙ্গিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। ছবির দৃষ্টি যেন কেটে ঢুকে যাচ্ছে তার হৃদয়ে। তে শূন্য চোখে তাকিয়ে রইল সেই ছবিটার দিকে। এটা তের পছন্দের একটা ছবি, যেটা সে মাঝে মাঝে বের করে দেখে। ছবিটার দিকে তাকিয়ে থেকে আঙুল বুলিয়ে হঠাৎ মৃদু স্বরে বলে উঠল, কেন শুধু আপনাকে আঁকড়ে ধরলো মন আমার? এই বিশাল দুনিয়ায় কি আর পুরুষ ছিল না? নিজের বোনা জালে নিজেই ফেসে গেলাম আমি, যেখান থেকে চাইলেও আর বের হতে পারবো না। আর না আমি চাইবো। তার বুক ভারী হয়ে এলো। একটা দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা বুকের উপর রেখে হাত পা ছড়িয়ে দিল। এমন সময় কল এলো। দেখলো জাংকুক। একরাশ ভাবনার মাথায় ঝড় তুললো। কাঁপা কাঁপা আঙুলে রিসিভ করে কানটা ফোনে চেপে ধরলো। ওপাশ থেকে কোনো শব্দ এলো না। তের কণ্ঠ মোলায়েম, প্রায় ফিসফিসের মতো। হ্যালো। ওপাশ থেকে কোনো উত্তর নেই। তে আবার বলল, হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অবশেষে ওপাশ থেকে আধো মাতাল কণ্ঠ ভেসে এলো। ছোট্ট একটা শব্দ, কিন্তু সেই শব্দটাই যেন তের বুকের উপর ভারী কোনো পাথর ছুঁড়ে দিল। সে নিজেকে সামনে নিয়ে বলল, তাহলে কিছু বলছেন না কেন? কোনো উত্তর এলো না। আবারও নীরবতা। তের কণ্ঠ আবারও কেঁপে উঠল, যদি কথাই না বলবেন তাহলে ফোন কেন করলেন? অন্য প্রান্ত থেকে আবার সেই মাতাল কণ্ঠ এলো, আমার ইচ্ছে। তের বুক ধরপড় করতে লাগলো। এই কণ্ঠস্বর, এভাবে টলমল শব্দ, জাংকুক নিশ্চয়ই ড্রিঙ্ক করেছে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে একটু কপাল কুঁচকে জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখন কোথায়? ওপাশ থেকে হালকা হাসি মিশ্রিত কণ্ঠ ভেসে এলো, আপনার বাসার নিচে। তে তাড়াতাড়ি করে উঠে বসলো। কি? এত রাতে এখানে কি করছেন? কোনো উত্তর এলো না। সে আরো কয়েকবার প্রশ্ন করলো, কিন্তু ওপাশ থেকে নিস্তব্ধতা। অবশেষে তাতে দাঁত চেপে বললো, ঠিক আছে, আপনি থাকুন, আমি আসছি। ফোনটা রেখে দিল। ওপাশে জাংকুক শুধু নিঃশ্বাসে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তে দ্রুত গায়ে ওড়না জড়িয়ে পা টিপে আস্তে দরজা খুলে বেরিয়ে এলো। তে নিচে এসে একবার চারপাশে তাকালো। সবকিছু অচল, যেন থেমে গেছে নিস্তব্ধতায়। জাংকুকের দিকে তাকাতে খেয়াল করলো জাংকুক গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে, হাত দুটো বুকে ভাঁজ করা, চোখে স্নান আলোয় ঝলসে উঠছে। সে কাছে গিয়ে নিচু করার প্রশ্ন করলো, আপনি ড্রিঙ্ক করেছেন? জাংকুক তার প্রশ্নের উত্তর দিল না, শুধু হাত ঘড়ির দিকে তাকালো। চোখ না সরিয়ে গম্ভীর স্বরে বলল, 7 মিনিট লেট তো 7 বার কান ধরে উঠবস করো। তে কটমট করে তাকালো জাংকুকের দিকে। জাংকুক আধো মাথার কণ্ঠে হাসলো, কি হলো? আমি কিছু বলেছি তো নাকি? তে চোখ জ্বলে উঠলো, আমি তো কিছু জিজ্ঞাসা করেছি। জাংকুক ভ্রুকুচকে বলল, কি? এত রাতে এখানে কেন এসেছেন? জাংকুক হালকা ঘাড় কাত করলো। এক মুহূর্ত তাকিয়ে থেকে বা হাতের উল্টো পিঠ দিয়ে নাক ঘষলো। ঠোঁটের কোণে বিদ্রুপ টেনে বলল, এমনি। তে এবার দাঁতে দাঁত চেপে নাক সরু করে বলল, আল্লাহর দুনিয়ায় এমনি বলতে কিছু হয় না, এমনি এর একটা কারণ থাকে। জাংকুক হাসি ঠেলে বলে উঠলো, আমার ডায়লগ আমাকেই ফেরত দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি। জাংকুক চোখ কুঁচকে আবারও মাথাল কণ্ঠে ফিসফিস করে বলল, থাপ্পাইয়ে চেহারার নকশা পাল্টাই দিব। জীবন জাংকুকের মুখের উপর কথা। তে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নেশা করে অর্ধেক পাগল হয়ে আছে, অথচ কথার ঝাঁজ এখনো যায়নি। তে ঠান্ডা গলায় বলল, আমার এখানে আসাই ভুল হয়েছে। বলে ঘুরে চলে যেতে নিলে জাংকুক তার হাতটা টেনে ধরলো। এক মুহূর্তে থমকে যাইতে বুকটা ধরাস করে ওঠে। জাংকুক একটু ঝুঁকে তার কানের কাছে এসে নেশালো কণ্ঠে ফিসফিস করে বলে, ভুল যখন করেছিস এর শাস্তিটাও নিয়ে যা, জানো?
কি শাস্তি? জাঙ্কুক সরাসরি তার চোখে দৃষ্টি মিলিয়ে হালকা হাসলো। তার সেই হাসিতেই যেন উত্তর লুকিয়েছিল। তে চোখ বড় বড় করে বলে উঠল, না, মোটেও না। এক ঝটকায় হাত ছাড়িয়ে দৌড়ে ভিতরে চলে গেল। জাঙ্কুক তার চলে যাওয়া পায়ের শব্দের দিকে তাকিয়ে নিঃশব্দে হেসে ফেললো। আবার গায়ের সাথে পিঠ থেকে মাথা উঁচু করে 6 তলার বারান্দার দিকে তাকালো। চোখে ভাসলো তের অবায়ব, ঠোঁটে ঝুলল আধো মাতাল সেই হাসি। রাতের আকাশ তখনও চুপচাপ তাকিয়ে আছে, যেন শুধু তাদের দিকে। পরের দিন মাগরিবের নামাজ সেরে সবাই মাত্র সোফায় বসেছে তে। হালকা প্রশান্তি জমেছে তার চোখে মুখে। আজকে তার ভার্সিটি ছিল না। তে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে স্ক্রল করছে, এমন সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলতে দেখতে পেল জাঙ্কুকের অ্যাসিস্ট্যান্ট। তে দুপুরের মাঝে গভীর ভাঁজ ফেলে বলে উঠল, আপনি এখানে? তাই মাথা নুয়ে একটা বক্স এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল, এটা ভাই পাঠিয়েছে আপনার জন্য। তের চোখ বিস্ময় বড় হয়ে গেল। আমার জন্য? জি। তে একবার পেছনে তাকালো। যিশু খানিকটা কৌতূহলী হয়ে তাকিয়ে আছে। সে কিছু না বলে কেবল দৃষ্টিতে প্রশ্ন ছুড়ল। তে হাত বাড়িয়ে নিল বক্সটা। কার শুধু মাথা নেড়ে একপাশ করে চলে গেল। দরজা বন্ধ করে বক্সটা নিজের রুমে নিয়ে চলে গেল তে। বিছানায় বসে বক্সটা উল্টো পাল্টা করে দেখছে। মন কেমন করছে অদ্ভুত ভাবে। জাঙ্কুক হঠাৎ কি পাঠাতে পারে? কৌতূহল আর অস্থিরতা চেপে না রাখতে পেরে সে বক্সটা খুললো। ভিতরে ছোট্ট একটা চিরকুট। সে কাগজটা তুলে পড়তে চোখ কুঁচকে গেল। আপনার বাচ্চাটাকে সামনে রাখবেন মিস জানো। তীর মাথায় যেন বজ্রপাত হলো। বাচ্চা? কিসের বাচ্চা? ধরপড় করে আবার বক্সটা ঘোরালো। ভিতরে হাত দিতে হঠাৎ একটা ব্যাঙের বাচ্চা লাফিয়ে উঠে তার গায়ে পড়লো। তে চিৎকার দিয়ে উঠলো। সে এক লাফে ওয়ার্ড্রোপের উপর বসে পড়লো। মুখ ফ্যাকাশে, বুক ওঠানামা করছে দ্রুত তালে। চিৎকার শুনে দৌড়ে এলো যিশু। চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলি কেন? আর এভাবে উপরে উঠে বসে আছিস কেন? তে কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, ব্যাং। যিশু কপাল কুঁচকে চারদিকে তাকালো। ব্যাং? ওই ব্যাং। তে কাঁপা হাতে আঙুল তুলে ইশারা করলো। যিশু পায়ের কাছে সত্যি ছোট্ট করে একটা সবুজ ব্যাং লাফাচ্ছে। যিশু এবার চিৎকার করে উঠলো। এক লাফে সে বিছানার উপর উঠে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে মুখ বিকৃত করে বলল, ব্যাং আসছে কোথা থেকে? দুই বোনই ভয়ে জমে রইল। কেউ নামলো না নিচে। শুধু তে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বোনের দিকে। মুখে কোনো কথা নেই। ঠিক তখনই তের ফোন বেজে উঠলো। স্ক্রিনে স্পষ্ট জাঙ্কুকের নাম্বার। রাগে দাঁত কটমট করে রিসিভ করলো তে। উপাস থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। বাচ্চা পছন্দ হয়েছে মিস জানো? কণ্ঠের ভঙ্গিতে যেন মুস্কি হাসি লুকানো। তের বুকের ভেতর যেন আগুন জ্বলছে। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কেন করলেন আপনি? ব্যাংক পাঠালেন কেন? যাক বাবা, ব্যাঙের বাচ্চাটা তার মায়ের কাছে যেতে কান্নাকাটি করছিল, তাই তো সাহায্য করলাম, মায়ের কাছে পাঠিয়ে দিলাম। অন্যায় করে ফেললাম নাকি? তে ক্ষোভে দাঁত চেপে বলল, হ্যাঁ অন্যায় করেছেন। জাঙ্কুক গলা নামিয়ে নরম কিন্তু কটাক্ষ মিশানো ভঙ্গিতে বলল, অন্যায় তো আপনিও করেছেন। আমি কি করেছি? 2 বার কল দিয়েছি, রিসিভ করেননি কেন? তাই বলে আপনি ব্যাঙের বাচ্চা পাঠিয়ে দিবেন? এখন তো শুধু বাচ্চা পাঠিয়েছি, এবার যদি আবার এমন করেন তখন কিন্তু পুরো বংশধর পাঠিয়ে দেবো জানো। উপাসের কণ্ঠে যেন মজা, খুনসুটি আবার হুমকির ছোঁয়াও। তে আর কথা খুঁজে পেল না। রাগে শরীর কাঁপতে লাগলো। অবশেষে প্রচন্ড ক্ষোভে ফোনটা কেটে ছুঁড়ে মারল বিছানার উপর। নিজের উপর নিজেরই ক্ষোভ হলো। ঠোঁট কামড়ে বিড়বিড় করে বলল, আরে বজ্জাত বেটা, সত্যি সত্যি তোর কপালে আট পাগলা বউ জুটবে দেখিস। সে ধপ করে বিছানায় নেমে বালিশে মুখ গুজে দিল। চোখে পানি চলে এলো রাগে আর দুঃখে। বুকের ভেতর ভরা অভিমান তাকে দমিয়ে আনলো না, বরং সে মনে মনে জাঙ্কুকে অজস্র অদ্ভুত বদদোয়া দিতে শুরু করলো। পরের দিনটা ছিল মীর হাওয়াজের জন্য একটু ভিন্ন। সকাল থেকেই বাসার পরিবেশে কেমন একটা ব্যস্ততার আমেজ। কারণ আজ তাদের ছোট মেয়ে জেমিনের জন্মদিন। যদিও অনেক বড় আকারে উদযাপন করা হয়নি, তবুও ছোট্ট একটা আয়োজনের রেশ যেন বাড়িটাকে অন্যরকম করে তুলেছে। বাসার ভেতরে যেন এক অদৃশ্য আনন্দ ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামতেই আত্মীয় স্বজন আসতে শুরু করলো। যেহেতু জেমিন আর লিজার সব বন্ধুদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে, তাই একে একে লিজার সব বান্ধবী এসে পড়েছে, সাথে তামিমও। তবে এখনো তে এসে পৌঁছায়নি। তামিম এসে প্রথমে চারপাশে চোখ বোলালো। স্পষ্ট বোঝা যায় সে তেকে খুঁজছে, কিন্তু কোথাও চোখে পড়লো না। মনের ভেতর হালকা অস্থিরতা তৈরি হলো তার। সে রোজের পাশে গিয়ে ধীরে ধীরে জিজ্ঞাসা করলো, তেকে আসবে না? জানি না, বলছিল আসতে ইচ্ছে করছে না। তবে লিজাকে নাকি বলেছে আসবে, দেখি শেষ পর্যন্ত আসে কিনা। এবার কেটে গেল কিছুটা সময়। এমন সময় তাদের আর একটা বন্ধু পাশ থেকে বলে উঠলো, দোস্ত দেখ, তোর অস্থিরতার কারণ আসছে। তামিম চমকে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। সত্যি মূল দরজা দিয়ে ভিতরে ঢুকছে তে পরে আছে গাঢ় আকাশি নীল রঙের একটা গ্রাউন্ড। সাজগোজ নেই তেমন, শুধু ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে ছোট একটা গিফট বক্স। সবার ভিড়ের মাঝেও তাকে যেন একেবারে আলাদা লাগছিল। তে আসার সাথে সাথে তামিম তাড়াতাড়ি ছুটে গেল তের কাছে এবং তাদের মাঝে কিছুক্ষণ কথোপকথন হলো। সেই মুহূর্তে সিঁড়ি বেয়ে নেমে এলো জাঙ্কুক।
ঘরের পরিবেশ এক নিমেষেই থমকে গেল, সবার দৃষ্টি গিয়ে আটকে গেল তার উপর। তের বুকটা কেমন অদ্ভুতভাবে কেঁপে উঠল। জাংকুক শেষ ধাপে নেমে এসে সে চুলে হাত বুলালো, আর তখনই তার চোখ আটকে গেল তেয়ের দিকে। সে অবচেতন ভাবে বুকটা চেপে ধরলো। হঠাৎ একটা তৃষ্ণাত ভারী ঢোক গিলল। পাশ থেকে তেয়ের বান্ধবী তেকে উদ্দেশ্য করে বলল, মুখটা বন্ধ কর। কি দেখছে সেভাবে? তে সাথে সাথে দৃষ্টি নামিয়ে ফেললো। তার কোমল গালে লালচে আভা দেখা গেল, আর সেই দৃশ্যটা এড়িয়ে গেল না জাংকুকের চোখ। জাংকুকের চোখে পড়ল তের ড্রেসের সাথে বোগমের শার্ট ম্যাচিং হয়ে গেছে। যদিও সেটা কাকতালীয়, তবু তার ক্রোধে শরীর ফেটে যাচ্ছে। আর তা দেখে তে খুশখুশি কাশতে শুরু করলো। তামিম যে নীরবভাবে সব দেখছিল এতক্ষণ, সে দ্রুত এগিয়ে এসে এক গ্লাস পানি এগিয়ে দিল তের দিকে। তে, এই নাও পানি, পানি খেলে ঠিক হয়ে যাবে। তে কোনো তোয়াক্কা না করে এক নিঃশ্বাসে পানি ঢকঢক করে খেয়ে ফেললো। পানি শেষ করে ধীরে ধীরে চোখ খুলে আবার তাকালো জাংকুকের দিকে। গম্ভীর মুখ, ঝলসে যাওয়া চোখ। একরাশ ক্রোধ নিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল জাংকুক। তের বুক থেকে এক গভীর শ্বাস বেরিয়ে এলো। মনে হলো যেন বুকের উপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে। সে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে চারদিকে চোখ বোলালো। চোখ ঘুরে গিয়ে আবার থেমে গেল যেখানে জাংকুক ছিল সেখানে। অচেতন মনে সে বুঝলো জাংকুকের অনুপস্থিতি তাকে অস্থির করে তুলছে। জাংকুক শরীরে ক্রোধ নিয়েই রুমে ঢুকলো। দরজা একটা লাথি মারতি দরজাটা ঠাস করে দেয়ালে ধাক্কা খেলো। রুমে ঢুকেই হঠাৎ চমকে উঠলো। ভিতরে দাঁড়িয়ে আছে জেনি, তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। জাংকুকের দৃষ্টির সাথে চোখ মেলাতে না পেরে জেনি এক পা পিছু হটে গেল। জাংকুক গর্জে উঠল, তুই আমার রুমে কি করছিস? জাংকুক ভাই, আসলে আমি চার্জার খুঁজছিলাম। চার্জার খুঁজছিলি তো আমার রুমে কেন? আরো অনেকের রুমই তো আছে। লিজার রুম আছে, চাচি আমার রুম আছে। আমার রুমে আসার সাহস হলো কেমন করে তোর? আমার রুমে বাইরের কারো আসা আমার পছন্দ না, সেটা তুই কি নতুন জানিস? জেনির মুখ শুকিয়ে গেল, গলায় কাঁপুনি নিয়ে বলল, সরি, বেরিয়ে যা রাইট নাও, কুইক। জাংকুক এক ধমক দিয়ে গর্জে উঠল। জাংকুকের চোখে জ্বলন্ত আগুনে জেনি আর এক সেকেন্ডও দাঁড়ালো না। হুড়মুড় করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে নিচে জেমিনের জন্মদিনের কেক কাটা হয়েছে। সবাই আনন্দ ফুর্তিতে নিজেদের মতো সবাই কাটাচ্ছে। হাসি, আড্ডা আর কোলাহলে ভরে আছে ঘর। কিন্তু তেজ সোফার এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে, মনটা অকারণে ভারী হয়ে আছে। জাংকুকের উদ্ভট আচরণ ঘুরপাক খেতে লাগলো মনে। তের বুকের ভেতর শক্ত হয়ে এলো। এটা নিয়ে জাংকুককে সরাসরি প্রশ্ন করতে হবে, কারণ জাংকুককে সে পছন্দ করে। তার উল্টোপাল্টা রাগ, অভিমান, শাস্তি সব সে মেনে নিতে পারবে হয়তো, কিন্তু পরিবার তারা তো কখনোই এসব মেনে নিবে না। তার সাহস সঞ্চয় করে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পা টিপে টিপে জাংকুকের রুমের দিকে এগিয়ে গিয়ে দরজার সামনে এসে থমকে দাঁড়ালো। যদি আবার রেগে যায়, যদি চিৎকার করে, তাকে শাস্তি দেয়, এই ভেবে এক মুহূর্ত দ্বিধায় পড়লো। ঘুরে যেতে নিলেই ভেতর থেকে জাংকুকের কর্কশ করাতের মতো কণ্ঠ ভেসে এলো, যেটা বলতে এসেছিস সেটা বলে যা জানো। তে চমকে উঠলো, বুকের ভিতর ধুকপুকানি বেড়ে গেল। তবুও ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখলো। জাংকুকের দিকে দৃষ্টির প্রতি শ্বাস আটকে এলো। জাংকুক একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছে, পা দুটো তুলে দিয়েছে টেবিলের উপর। এক হাতে ধরা জ্বলন্ত সিগারেট, টেবিলের উপর খোলা অ্যালকোহলের বোতল আর হাত খাওয়া গ্লাস। তার গাঢ় বাদামি চোখ আগুনের শিখার মতো জ্বলছে। তে বিস্ময়ের চোখ বড় করে তাকিয়ে রইল এক মুহূর্ত। এরপর মুখ থেকে ফিসফিস শব্দ বেরিয়ে এলো, আপনি বাসায় বসেও নেশা করছেন? জাংকুক হালকা হেসে নিঃশ্বাসে ধোয়ার কুণ্ডলি ছাড়লো। নেশায় নেশা কাটে, এক নেশা দূর করতে আরেক নেশার সাহায্য নিতে হয়। নেশা করা হারাম, ইসলামে জায়েজ নেই, এতে পাপ হয়। জাংকুক বিদ্রুপে ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। চেয়ার থেকে পা দুটো নামিয়ে উঠে দাঁড়ালো। হাতে গ্লাস তুলে নিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো তের দিকে। চোখে ভয়ঙ্কর দৃষ্টি। তে সামনে এসে সামান্য ঝুঁকে নিচু গলায় বলল, ইবলিশ শয়তানকে পাপ পুণ্যের পার্থক্য শেখাতে এসেছো? তে নিঃশ্বাস দ্রুত হলো, তবুও সাহস সঞ্চয় করে বলল, না, আমি গত রাতের ব্যাপারে কথা বলতে এসেছি। আপনি কালকে এমনটা কেন করলেন? জাংকুক হঠাৎ জোরে হেসে বলল, আজকে এমনটা কেন করলাম সেটা জিজ্ঞাসা করবে না জানো? তে ভুরু কুঁচকালো, কোনটা? এটা। এটা বলেই জাংকুক হঠাৎ গ্লাসটা এক চুমুক দেয়। এরপর কয়েকবার গ্লাসটা ঘুরিয়ে এক ছটকা ঢেলে দিল তের মাথার উপর। অ্যালকোহলের গন্ধে চারদিক ভরে গেল। তে আতকে উঠে নাক মুখ শক্ত করে খিঁচে নিল। তার জামা ভিজে নষ্ট হয়ে গেছে পুরোপুরি। চোখে বিস্ময়, ঠোঁটে কাঁপুনি নিয়ে দাঁত কিরমির করে বলল, এমনটা কেন করলেন আপনি? আমার জামা নষ্ট হয়ে গেছে। জাংকুক ঠান্ডা হিম শীতল গলায় বলল, সেটাই তো চেয়েছি আমি। মানে আজকের পর থেকে এই রং তোর জন্য নিষিদ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত যেন এই রং তোর গায়ে জড়াতে না দেখি। ড্রেস চেঞ্জ করো, কুইক। জাংকুকের চোখ জ্বলে ওঠে, কাট কাট দৃষ্টিতে তাকিয়ে বলল কথাটা। তের বুক কেঁপে উঠল, চোখে বিস্ময়, ঠোঁটে অবিশ্বাস। রঙের সাথে তার রাগের সম্পর্ক কি কিছুই বুঝতে পারলো না। তবুও সাহস করে রাগে গলা কাঁপিয়ে বলল, আমার যখন যা ইচ্ছা, যে রং ইচ্ছা আমি সেটাই পরবো, তাতে আপনার কি?
জাঙ্কুক ভয়ঙ্কর দৃষ্টি ফেলে গর্জে উঠল, এমন ব্যবস্থা করব সারা জীবন শুধু সাদা রং গায়ে জড়িয়ে শান্তিতে শুয়ে থাকতে পারবি, তখন শুয়ে শুয়ে চিন্তা করিস আমার কি। তের চোখ টলমল করে উঠল অভিমান আর আঘাতে, বুকটা হু করে উঠল। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না, চোখের অশ্রু চেপে ঘুরে দাঁড়ালো। কিন্তু বেরিয়ে যেতে জাঙ্কুক আবার কর্কশ গলায় চিৎকার করে উঠল, লিজা রুমে গিয়ে শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করো কুইক। তে একবারও ফিরে তাকালো না, তার চোখে ক্ষোভ, অভিমান আর অশ্রুর কুয়াশা। গটগট করে বেরিয়ে গেল রুম থেকে। রুমের ভেতর শুধু রইল ধোয়া অ্যালকোহলের তীব্র গন্ধ আর জাঙ্কুকের দম ফাটা ক্রোধ। লিজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে লিজার দেওয়া সাদা কালো কম্বিনেশনের কুর্তি পাজামা পরে নেয়। আয়নার সামনে একবার নিজেকে দেখে সে মাথা ঝাঁকিয়ে নেয়, কাজল ছাড়া ফ্রেশ মুখ, ভেজানো কণ্ঠ এখন খানিকটা ভয়াবহ স্মৃতি দমন করছে। এভাবে তো আর এত মানুষের মধ্যে যাওয়া যায় না, বাধ্য হয়ে পোশাক বদলাতে হলো। লিজা অদ্ভুত চোখে তাকিয়ে বলল, কি করে এত ভিজে গেলি? তে একটা দীর্ঘশ্বাস ফেললো, কোনো ব্যাখ্যা দিল না। বাদ দে, যা হওয়ার হয়ে গেছে, আমি এখনই বাসায় যেতে চাই। লিজা উঠে এসে কাঁধে হালকা চাপ দিয়ে বলল, আজ থেকে জানা যাওয়া লাগবে না আজকে, মাথা খারাপ, ভাইয়ে রাগ করবে, তাছাড়া আব্বু জানতে পারলে ক্যাসাল হবে। তে একটা দীর্ঘ শ্বাস ফেলে বিদায় নিল। মূল দরজা পেরিয়ে গেটের কাছে আসতে অপ্রত্যাশিত ভাবে সামনে পড়লো আরেমের দিকে তাকিয়ে তীর হঠাৎ সেদিনের কথা মনে পড়তে লজ্জার এক রৌদ্রহীন আভা শরীরটা ঢেকে দিল তার, যেন মুহূর্তের মধ্যে মাথা নুয়ে সে সালাম দিল। জাঙ্কুকও সালামের উত্তর দিল। তারপর তিনি পাশ কাটিয়ে যেতে চাইলেন, কিন্তু রাতের এই নিরাপত্তার দিক একা দেখে তিনি চিন্তিত হতে বাধ্য হলেন, কিন্তু তার নিজের মেয়ের মতো। স্নেহ ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি একা যাবে? তে অনর, কণ্ঠে কোনো ভঙ্গিমা নেই, শূন্যতার মতো পরিষ্কার সিদ্ধান্ত, জি আঙ্কেল। এত রাতে একা যাবে? চলো, আমি ড্রাইভারকে বলি, ও তোমাকে নিয়ে যাবে। না না আঙ্কেল, আমি যেতে পারবো, অত রাতও হয়নি। কিন্তু তার কণ্ঠে যতটুকু ভর ছিল ততটুকুই ভঙ্গুর। এই ভঙ্গুরতার পেছনেই ঘাস ফোটা লজ্জা লুকিয়েছিল। তখনই পিছন থেকে বড় পা নিয়ে এগিয়ে আসে জাঙ্কুক। তার আগমনী তের কপালে তীব্র রাগের রেখা ফুটে উঠল, তার গা হঠাৎ কাঁপলো, মুখটা শক্ত হয়ে গেল। তে আরেমকে উদ্দেশ্য করে বলল, আমি আসছি। এই বলে তে বড় বড় পা ফেলে গেটের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক দুটো হাত বুকের উপর ভাঁজ করে নিজের বাবাকে পা থেকে মাথা পর্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করলো। এতে আরেম একটু বিব্রত হলেন, এক ধাপ পেছনে সরে গেলেন। তার কণ্ঠে খা খা শব্দে বের হলো, এভাবে শকুনের মতো দেখছে কেন আমাকে? তার মুখে অস্বস্তির রেখা। জাঙ্কুক ঠোঁটটা হালকা টানলো, মৃদু তীব্র হাসি। পিতা পুত্রের মধ্যকার যে তিক্ততায় আজ নতুন মাত্রা ঢুকেছে তা উভয়ই বোঝে। জাঙ্কুক সরাসরি কটাক্ষ করে বলে উঠল, নিজের বসটা মাথায় রেখো, তাছাড়া ঘরে বউ বাচ্চা আছে, সেটাও ভুলে যেও না। মুখে লাগাম টানো বেয়াদব ছেলে। জাঙ্কুক প্রবল কণ্ঠে ধিক্কার দিল, তোমায় তো ছেলে, সেটাই তো সবচেয়ে বড় আফসোস যে তোমার মতো ঠোঁট কাটা বেয়াদব ছেলে আমি জন্ম দিয়েছি। জাঙ্কুকের কণ্ঠ তীক্ষ্ণ, চোখে কোনো অনুশোচনা নেই, কণ্ঠে বিদ্রুপ মিশিয়ে বলল, জন্ম দিয়েছো কেন? আমি বলেছি আমি পৃথিবীতে আসতে চাই, প্লিজ আমাকে আনো। জন্ম যখন দিয়েছো এখন ভুক্তভোগী হও। আর হ্যাঁ, মিসেস সওদাগরের মতো একদম আমার তুমি বাগড়া দিবা না, তাহলে 2 মিনিট লাগবে না তোমার ডিভোর্স করাতে। নিজের বাবাকে ধমক দিচ্ছ? জাঙ্কুক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ। আরেমের কণ্ঠ কেটে আসে, চোখে লজ্জা আর হতাশার মিশ্র অনুরাগ। বেয়াদব ছেলে, না তোমার ছেলে। জাঙ্কুক এবার আর এক ধাপ এগিয়ে এসে বাবার কানের কাছে নিচু গলায় বলল, আর একটা কথা, এই জীবন জাঙ্কুক মেয়ে থাকতে তার তেরানি একা যাবে কেন? এটা তো বোঝা উচিত ছিল মন্ত্রী মশাই। তার কণ্ঠে এক ধরনের অধপতন আর দাবি, যাই নিজের প্রেয়সীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি, বাই। বলে চোখ টিপে দিয়ে বাতাসের মতো পাশ কাটিয়ে হেঁটে চলে গেল, বড় বড় পা ফেলে চলে গেল গেটের দিকে। চলতে থাকা জাঙ্কুকের পেছনে তাকিয়ে আরেম কয়েকবার শ্বাস নিয়ে মৃদু কণ্ঠে বললেন, আল্লাহ, কোন পাপের ফল এটা আমার নিজের ছেলে আমার সংসার ভাঙা নিয়ে হুমকি দেয়। এইদিকে তে গেট পেরিয়ে বাইরে বের হলো। বাতাসের শুকনো পাতার সাই সাই শব্দ, রাস্তার লাইটগুলো কেমন নিস্তেজ লাগছিল। হঠাৎ নজরে পড়লো গেটের ডান পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম, 2 পকেটে হাত, কেমন একটা শান্ত ভঙ্গিতে তাকিয়ে আছে সামনে। তে এক মুহূর্তে থমকে গেল, অবাক কণ্ঠে বলল, তামিম তুমি এখনো যাওনি? ভাবলাম এত রাতে তুমি একা একা কিভাবে যাবে, তাই অপেক্ষা করছিলাম। প্রয়োজন ছিল না, আমি একাই যেতে পারতাম। আমি তো আর এখন ছোট না। তা ঠিক, তুমি ছোট নও, তবে অপেক্ষা যখন করেছি তখন অন্তত পৌঁছে দিয়ে আসি, আমার তো একটা দায়িত্ব আছে। তে ঠোঁটে হালকা হাসি মেখে বলে উঠল, এত দায়িত্ববান কবে হলে তুমি? যেদিন থেকে তোমাকে দেখেছি। তে কপাল কুঁচকে বলল, কি বললে? বুঝতে পারলাম না। কিছু না, চলো এগিয়ে দেই। দুজন পাশাপাশি হাঁটতে লাগলো। তামিমের কথোপকথনের ভেতরেও তের প্রতিটি অঙ্গ ভঙ্গি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল। একটু সামনে যেটি রাস্তার মোড়ে দাঁড়ানো ফাঁকা একটা রিক্সা দেখে
তামিম ডাক দিল। রিক্সা কাছে আসলে তামিম উঠে বসে রিক্সায় হাত বাড়িয়ে দিল তেয়ের দিকে। তে এক মুহূর্ত দ্বিধায় পড়লো, ঠোঁট কামড়ে ধরলো, অতঃপর হাত বাড়িয়ে দিতে গেলে তামিমের দিকে ঠিক তখনই পেছন থেকে এক ঝটকা একটা শক্তপোক্ত হাত তার কোমর ঘিরে ফেললো। তেয়ের বুক ধরাস করে উঠলো। বিস্ময় ঘুরে তাকিয়ে দেখলো জাঙ্কুক, তার চোখে লালচে জ্বলন্ত দৃষ্টি, মুখে সে ভয়ঙ্কর স্থিরতা। তামিম অবাক হয়ে উঠল। জাঙ্কুক ভাই? তে মরিয়া হয়ে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুকের বাঁধন যেন লোহার চেয়েও শক্ত। দু আঙুলে ইশারা করলো রিক্সাওয়ালাকে। রিক্সাওয়ালা জাঙ্কুকের চোখের দিকে তাকাতেই কেঁপে উঠে দ্রুত রিক্সা ঘুরিয়ে চলে গেল। তামিম এবার তেয়ের দিকে ঘুরে তাকালো। তেয়ের চোখে ভয়ের সাথে একরাশ অসহায়তা, সে যেন নীরবে সাহায্য চাইছে, কিন্তু তামিম কিছুই করতে পারলো না। জাঙ্কুক, যার দৃষ্টির সামনে দাঁড়ানোর সাহস নেই কারোর। মুহূর্তের ভিতরে তামিম আর রিক্সা হলদে লাইটের আলোয় রাস্তায় মিলিয়ে গেল। তে তখন এক ঝটকা মেরে জাঙ্কুকের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল। হয়তো জাঙ্কুক ইচ্ছে করে ছেড়ে দিয়েছে, না হলে সে বাঁধন থেকে এত সহজে মুক্তি পাওয়া সম্ভব ছিল না। তের চোখে অগ্নিশিখা কটমট করে তাকিয়ে ধারালো কণ্ঠে বলে উঠল, আপনার সমস্যা কি? আমার সাথে সবসময় এমন করেন কেন? আমি কি ক্ষতি করেছি আপনার? জাঙ্কুকের মুখ কঠিন হয়ে এলো, ধীরে ধীরে তেয়ের কাছে ঝুঁকলো। আমার এত বড় সর্বনাশ করার পরও আজ জিজ্ঞাসা করছো কি ক্ষতি করেছি? তের বুক কেঁপে উঠল। কি সর্বনাশ করেছি আমি? সেটা যদি বলতে বসি তাহলে সারা রাত এখানে শেষ হয়ে যাবে। এখন থাক, পরে একদিন সময় মতো করে খাতা কলম নিয়ে বলতে বসবো। গাড়িতে ওঠো, তোমাকে বাড়ি পৌঁছে দিই, না হলে আবার তোমার পরিবার আমাকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করাবে। আমি আপনার সাথে যাব না। তাহলে কার সাথে যাবে? ওই পোস্ট কাঠিন্যে ভোগা তামিমের সাথে? হ্যাঁ, ওর সাথেই যাব। আর আপনাকে কে বলেছে ও পোস্ট কাঠিন্য ভোগে? ওর চেহারা দেখলেই বোঝা যায়। যাই হোক, তবুও আমি আপনার সাথে এক পাও যাব না। আপনার উপর আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই। কে জানে, বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে আমাকে হয়তো কবরে পাঠিয়ে দিবেন। সন্দেহ তো অকারণে আমার সাথে যা তা ব্যবহার করেছেন। আমি যাব না আপনার সাথে। কারণ ছাড়া জাঙ্কু কিছুই করে না। আর কবরে পাঠানোর কথা বলছো? যদি তুমি আমাকে সেই পর্যায়ে দিতে বাধ্য করো তবে আমি অবশ্যই সেটা করব। সিদ্ধান্ত তোমার, মিস জানো। এখন কথা না বাড়িয়ে গাড়িতে ওঠো, না হলে বাধ্য হয়ে উল্টো পাল্টা কিছু করব, তখন আবার বলবে বজ্জাত বেটা। তে গলা কাঁপিয়ে বলে উঠল, আপনি এমনিতেই বজ্জাত। আজকে তুমি একটু বেশি কথা বলছো না? জিউন জাঙ্কুকের সামনে এত কথা বলার সাহস কারো হয়নি, কিন্তু তুমি এই মুহূর্তে এত সাহস দেখাচ্ছ। তে হঠাৎ উপলব্ধি করলো, সত্যি তো, সে কখনো এভাবে জাঙ্কুকের সাথে কথা বলেনি। রাগ তাকে ভুলিয়ে দিয়েছে। সে কার সামনে দাঁড়িয়ে আছে, নিজে ঠোঁট কামড়ে নিল, দৃষ্টি নামিয়ে দ্রুত গাড়ির দিকে এগোলো। ড্রাইভার গাড়ি দরজা খুলে ধরতেই তে কোনো কিছু না ভেবে উঠে বসলো।